আজ আমরা ইকোনমি নিয়ে ডিসকাস করবো, ইন্ডিয়ান ইকোনমির ৩টে চ্যাপ্টার। সেটা হচ্ছে প্রথমত ইনফ্লেশন, ২ নাম্বার পভার্টি, আর ৩ নাম্বার আনএমপ্লয়মেন্ট। এই ৩টে নিয়ে আলোচনা করব। এবং যদি আজকে হয়তো সায়েন্স নিয়ে আলোচনা সম্ভব হবে না, এগুলো করার পর সায়েন্সটা নেক্সট দিন বেশি করে করে দেবো। মানে আজকে যেটা থাকবে সেটা নেক্সট দিন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। জেনি আছে না? হুম, আছে না? আচ্ছা, প্রথমে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের দিন পড়িয়েছিলাম, তার থেকেই আছে। ঠিক আছে। ইনক্রিজ ইন অ্যাবসলিউট অ্যান্ড পার ক্যাপিটা রিয়েল জিএনপি, জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ডু নট কনোট আ হায়ার লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইফ, মানে এর মধ্যে কোন স্টেটমেন্টটা হলে আমরা ইনক্রিজ ইন অ্যাবসলিউট অ্যান্ড পার ক্যাপিটা রিয়েল জিএনপি হয়নি বলতে পারি, মানে কোনটা হলে? প্রথম এ অপশন বলছে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ফেলস টু কিপ পেস উইথ এগ্রিকালচারাল আউটপুট। ২ নাম্বার বলছে এগ্রিকালচারাল আউটপুট ফেলস টু কিপ পেস উইথ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট। সি বলছে ইম্পোর্টস গ্রো ফাস্টার দ্যান এক্সপোর্টস হলে। ডি পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ করলে। এর মধ্যে কোনটা ঠিক? এখানে কি ইয়ে করা যাবে, ওই পোল করা যায়? ঠিক আছে, তাহলে আপনারা চেষ্টা করুন, দেখুন কোনটা উত্তর হবে, বলুন। হুম। আসানসোল, শিলিগুড়ি, পূর্ত ভবন, বাঁকুড়া, সবাইকে বলছি কল্যাণী, আপনারা চেষ্টা করুন। শুনতে পাচ্ছেন তো আপনারা? বলুন কোনটা হবে। ভয় পাওয়ার কিছু নেই, যাই হোক ভুল ঠিক যাই হোক, সেটা ভুল হলে তো শিখবে, ভুল করার জন্যই তো পড়তে এসছেন আপনারা, মানে যাতে ভুলটা ঠিক হয়। তাহলে চেষ্টা করুন সবাই। আচ্ছা, অপশন এ কার কার মনে হচ্ছে তারা হাত তুলুন। হ্যালো স্যার, আসানসোল। হ্যাঁ বলুন কোনটা হবে। বলছি স্যার, ডিটা হতে পারে আমার মনে হচ্ছে। ডি। আচ্ছা, আর পূর্ত ভবন, শিলিগুড়ি, বাঁকুড়া, কল্যাণী, অপশন বি। কোনটা? বি। এ। কালচারাল আউটপুট আচ্ছা, হ্যালো স্যার, হ্যালো স্যার, এ কোনটা হবে কল্যাণী? স্যার বি অপশন মারবো। বি মানে বি ফর বল নাকি ডি? ডি ফর হ্যাঁ, ডগ? বি মনে হচ্ছে। আচ্ছা, আর পূর্ত ভবন? বি। পূর্ত ভবন বি বি। ডি, এগ্রিকালচারাল আউটপুট ফেল টু কিপ পেস দ্য মানে ইন্ডাস্ট্রিয়াল এটা আউটপুট। হ্যাঁ, বি বি ফর এটা। বল। হ্যাঁ। আচ্ছা, বাঁকুড়া মানে নোটটা মানেটা বুঝতে পারছি না। কোনটা মানেটা পুরো কোশ্চেনের? হ্যাঁ, কোশ্চেনে জিএনপি ডট অন দ্য নোট। বলছে ইনক্রিজ ইন অ্যাবসলিউট অ্যান্ড পার ক্যাপিটা রিয়েল জিএনপি ডু নট কনোট আ হায়ার লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। মানে এগুলো হলেও বলছে হায়ার লেভেল অফ ডেভেলপমেন্ট হবে না যদি, যদি না কোনটা হয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, উত্তর হবে হচ্ছে ডি, পভার্টি আনএমপ্লয়মেন্ট যদি কি হয়, ইনক্রিজ যদি হয়, তাহলে কিন্তু আমরা ডেভেলপমেন্ট হয়েছে বলতে পারবো না। আমরা আগের দিন পড়েছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য।
গ্রোথ বলতে শুধু ইনক্রিজ অফ নাম্বার বলেছিলাম, জিডিপি বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, এগুলোকে বলেছিলাম যে এগুলো গ্রোথ। একটা হাতের উদাহরণ দিয়েছিলাম যে বড় বিশাল হাত, কিন্তু কোনো কাজ করতে পারে না সেই হাত দিয়ে, তাহলে বলতে পারি সেই হাতটার গ্রোথ হয়েছে। বাট যদি কাজ করা যায় ওই হাত দিয়ে, ভালো কাজ করতে পারে ছোট হাত হওয়া সত্ত্বেও, তাহলে বলবো যে হাতটা ডেভেলপ। তাহলে একটা ইকোনমির ডেভেলপমেন্ট তখনই আসবে যখন পভার্টি এবং আনএমপ্লয়মেন্ট কমবে। সেই জন্য পভার্টি আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে, তাহলে আমরা বলতে পারি না যে ইনক্রিজ ইন মানে পার ক্যাপিটা হলেও যে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে। এইটা যদি বাড়ে তাহলে আমরা বলতে পারি না যে ইকোনমি ডেভেলপ করেছে। ঠিক আছে, ঠিক আছে, থাক। আজকে এই কোশ্চেনটা আগের দিনের থেকে নিয়েছিলাম, এরকম আমি মাঝে মধ্যে ধরবো। মানে গত দিনের কনসেপ্ট থেকে যে উত্তরগুলো দেওয়া যায় যাতে দিতে পারেন আপনারা, সেই জন্য ধরবো। আচ্ছা, আজকে শুরু করা যাক। প্রথমে ইনফ্লেশন। ইনফ্লেশন কি? হোয়াট ইজ ইনফ্লেশন? আমরা সবাই জানি যে ইনফ্লেশন মানে বাংলাতে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন কি? কোনো জিনিসের যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেটাকে বলা হয় কি? ইনফ্লেশন। ঠিক আছে, তো এর যে ডেফিনেশনটা দেওয়া আছে ইকোনমির ভাষায়, রাইজ ইন দ্য জেনারেল লেভেল অফ দ্য প্রাইসেস, জেনারেল লেভেল অফ দ্য প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি ওভার আ পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ে যে একটা অর্থনীতিতে যে গুডস এবং সার্ভিস আছে, তার যদি তার জেনারেল লেভেল অফ প্রাইস, জেনারেল লেভেল অফ প্রাইসটা যদি রাইজ করে, তাহলে সেটাকে বলা হয় ইনফ্লেশন। তখন ইকোনমির ভাষায় সেটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এবার আমরা এই ইনফ্লেশনের ডেফিনেশনে পাচ্ছি যে জেনারেল লেভেল অফ দ্য প্রাইস। জেনারেল লেভেল অফ দ্য প্রাইস বলতে কি বোঝায়, সেটা আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করলে আমরা বুঝতে পারবো যে ইনফ্লেশনের সংজ্ঞাটা আমাদের কাছে ক্লিয়ার হবে, যদি আমরা এই জেনারেল লেভেল অফ দ্য প্রাইসের ইনক্রিজটা বুঝতে পারি, রাইজটা বুঝতে পারি। ঠিক আছে, এটা আমরা দেখছি নেক্সট স্লাইডে। তার আগে 2 নম্বরে বলছে ডিসইনফ্লেশন কি? রিডিউস ইন ইনফ্লেশন। যখন ইনফ্লেশন রিডিউস করছে তখন সেটাকে বলা হচ্ছে ডিসইনফ্লেশন। আর ডিফ্লেশন কি? ডিফ্লেশন হচ্ছে when inflation rate falls below zero, falls below zero। তো আমরা একটা উদাহরণ দেখি। ধরুন 2020 সালে কোনো একটা জিনিসের দাম ছিল 100 টাকা, 2021 সালে সেই জিনিসের দামটা 100 টাকাই আছে, তাহলে কি ইনফ্লেশন হয়েছে? তাহলে কি ইনফ্লেশন হলো? ইনফ্লেশন হয়নি, জিনিসের দামটা একই আছে। কিন্তু 2021-এ যদি এটা 110 টাকা হয়, তাহলে কি বলবো? যে ইনফ্লেশন হয়েছে। তাহলে যখন দেখতে পাচ্ছি আমরা ইনফ্লেশনের রেটটা বাড়ছেই না, একই আছে দাম, সেটাকে আমরা বলতে পারি ডিসইনফ্লেশন। ঠিক আছে, বা 21 সালে বাড়লো, 22 সালে গিয়ে আবার 100 টাকা হয়ে গেল, তাহলে 22 সালে আমরা কি বলতে পারি? ডিসইনফ্লেশন হয়েছে, মানে 21 সালের তুলনায় 22 সালে কিন্তু আবার কমে গেছে। কিন্তু যখন ডিফ্লেশন কখন বলবো? যখন এই রেটটা 2020 সালে ছিল 100 টাকা, আর 21 সালে যদি 90 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে কি হয়েছে? মাইনাস গেছে, তাহলে জিরোরও নিচে। এটা কি 0% ইনক্রিজ? 100 থেকে 100ই আছে, মানে কি 0% অফ ইনক্রিজ, মানে কোনো ইনক্রিজ হয়নি, সেটাকে আমরা বলবো ডিসইনফ্লেশন। আর ডিফ্লেশন কখন বলবো? যদি মাইনাসে যায়, মানে 100 টাকা দাম ছিল, সেটার দাম কমে 90 টাকা যদি হয়, তখন তাহলে কি হলো? 100 থেকে 10 মাইনাস হয়েছে, তাহলে বিলো জিরো চলে গেছে। ঠিক আছে, সেটাকে আমরা বলছি ডিফ্লেশন। তাহলে ইনফ্লেশন, ডিসইনফ্লেশন আর ডিফ্লেশন, এই তিনটে কনসেপ্ট কিন্তু পরীক্ষায় আসে। এখানে একটা ছবি দিয়ে দেখানো আছে যে কোনো একটা জিনিসের দাম 0 থেকে +4 হয়েছে, তাহলে আমরা বলতে পারি ইনফ্লেশন হয়েছে। ঠিক আছে, যদি -4 হয়ে যায় 0 থেকে, তখন সেটাকে বলছি আমরা ডিফ্লেশন, মানে মাইনাসে গেছে, জিরোর নিচে চলে গেছে, জিরোর নিচে চলে এসছে মাইনাসে। আর ডিসইনফ্লেশন কোনটাকে বলছে?
এই যে মাঝখানের যেটাকে মানে 4, 3, 2, 1, ঠিক আছে, থেকে 0 অবধি হচ্ছে ডিসইনফ্লেশন। 4 থেকে 0 অবধি কমতে কমতে কিন্তু 0রও যদি নিচে নেমে যায় তখন সেটা হচ্ছে মাইনাসে যাচ্ছে। মাইনাসে গেলে সেটাকে বলা হচ্ছে ডিফ্লেশন। বোঝা গেছে? আর কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন, মানে কোনো সংকোচ বোধ করবেন না জিজ্ঞেস জিজ্ঞেস করতে। ঠিক আছে? নইলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। ইনফ্লেশনের সংজ্ঞায় আমরা দেখেছিলাম কোনো জিনিসের মানে কোনো সার্ভিস বা গুডসের ইকোনমিক্সে সার্ভিস বা গুডসের জেনারেল প্রাইস লেভেলের ইনক্রিজকে একটা পিরিয়ড অফ টাইমে আমরা বলছিলাম কি ইনফ্লেশন। তো আমরা এখানে দেখবো যে জেনারেল প্রাইস লেভেল বলতে কি বোঝানো হচ্ছে। এটা আমরা এই যে জেনারেল প্রাইস লেভেল এই ধারণাটা বা এই কনসেপ্টটা পাই কেনস, জে.এম. কেনসের একটা বুক। তিনি একটা বই লিখেছিলেন, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এই বইটাতে আমরা এই যে টার্মটা পাচ্ছি যে জেনারেল প্রাইস লেভেল বলতে কি বোঝানো হয়। জেনারেল প্রাইস লেভেল, কোনো জিনিসের জেনারেল প্রাইস লেভেল কি বলছে, হোয়েন ইকোনমি ইজ ইন ফুল এমপ্লয়মেন্ট, যখন কোনো একটা দেশের অর্থনীতি ফুল এমপ্লয়মেন্টে থাকে। ফুল এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়মেন্ট মানে বিভিন্ন রকমের এমপ্লয়মেন্টের আমরা বিভিন্ন রকম আনএমপ্লয়মেন্টের বিভিন্ন আমরা মানে বিভিন্ন ধরন পাবো, টাইপ পাবো। তার মধ্যে দুটো আছে ভলেন্টারি, একটা হচ্ছে ফ্রিকশনাল। ঠিক আছে? এই দুটোকে বাদ দিয়ে এটা আমরা নেক্সট যখন নেক্সট স্লাইড গুলো পড়বো তখন এটা আমাদের ক্লিয়ার হবে। এই দুটো বাদ দিয়ে একটা ইকোনমি যখন ফুল এমপ্লয়মেন্টে থাকে, মানে একটা ইকোনমির সবাই যারা চাকরি করতে চাইছে তারা সবাই চাকরি করে, মানে প্রোডাকশন করে বা কোনো সার্ভিস প্রোডাক্টস প্রডিউস করে বা কোনো গুডস প্রডিউস করে, সবাই চাকরি করছে। এরকম যদি কোনো একটা ইকোনমির অবস্থা থাকে, ফুল এমপ্লয়মেন্ট থাকে কোনো একটা ইকোনমিতে, তখন তাহলে সবাই চাকরি করছে মানে কি, যারা চাকরি চায় তারা সবাই চাকরি করছে, চাকরি পায়নি এমন কেউ নেই, যারা চায় না তারা শুধু পায়নি। এটাকে বলা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশন। এই সিচুয়েশনে যদি সবাই চাকরি করে তাহলে জিনিসের কোনো জিনিসের ডিমান্ড থাকবে, সবার কাছে পয়সা থাকবে, থাকলে কি জিনিসের ডিমান্ড থাকবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ওই যে ফুল ফুল এমপ্লয়মেন্ট যখন আছে ইকোনমিতে, তখন দেশের মানুষের যে ডিমান্ডটা আছে সেটাকে আমরা বলতে পারি এগ্রি ডিমান্ড। এবং কোনো জিনিসের সাপ্লাই মানে যে জিনিসগুলো আমরা কিনবো, যে গুডস গুলো বা সার্ভিস গুলো, তার সাপ্লাইটাও আছে। সাপ্লাই যেটা আছে সেটাকে আমরা বলছি এগ্রিগেট সাপ্লাই। তো এগ্রিগেট ডিমান্ড, দেখো এগ্রিগেট সাপ্লাই এই দুটো সমান আছে। আমরা যদি একটা দাগ যে যতটাই সাপ্লাই আছে ঠিক ততটাই ডিমান্ড আছে, তখন কি জিনিসের দ্রব্যমূল্য ঠিক থাকবে। যদি ডিমান্ড যেমন আছে ততটাই সাপ্লাই থাকে, মানে আমরা 5 জন গেছি 5টা পেন কিনতে এবং দোকানে 5টাই পেন আছে, সবাই একটা করে পেন কিনবো বলে গেছি, তাহলে 5টাই পেন আছে এবং 5 জনই গেছি, তাহলে কি দোকানদার দাম বাড়াতে পারবে? সবাই একটা করেই তো নেবো। তাহলে যতটা দোকানে আছে 5টা পেন, আমরা গেছি 5 জন, তাহলে 5টাই পেন এবং 5 জনই গেছি, তাহলে দোকানদার কিন্তু দাম বাড়াতে পারবে না। কিন্তু যদি 5টা যদি কি হতো, দোকানে পেন আছে 2টো আর কিনতে গেছে 5 জন, তখন দোকানদার কি করতে পারতো, যে যেহেতু ডিমান্ড বেশি, বলতো যে পেনের দাম আমাকে বেশি দেবে আমি তাকে পেন দেব। ঠিক আছে? তাহলে কি জিনিসের যদি ডিমান্ড, কোনো জিনিসের যদি চাহিদা বৃদ্ধি পায় সেক্ষেত্রে জিনিসের দামও বৃদ্ধি পায়। ঠিক আছে? কিন্তু বলছে এমন অবস্থা ইকোনমিতে যে অ্যাগ্রিগেট ডিমান্ড যা আছে ঠিক অ্যাগ্রিগেট সাপ্লাইও তাই আছে। এই সময় জিনিসের যে প্রাইসটা থাকে সেই প্রাইসটাকে বলা হচ্ছে, মানে ওই যে 5 জন পেন নিতে গেছে 5টা পেন আছে, তাহলে যেমন ডিমান্ড ঠিক তেমনই সাপ্লাই আছে, এবং সেই সময় পেনের দাম যেটা আছে সেটাকেই বলা হচ্ছে জেনারেল প্রাইস লেভেল। ঠিক আছে? এটা এই কনসেপ্টটা বোঝা গেল জেনারেল প্রাইস লেভেল কি। তাহলে ইনফ্লেশন কাকে বলে? জেনারেল প্রাইস লেভেলটা যদি রাইজ করে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দেশের গুডস অ্যান্ড সাপ্লাইয়ের জেনারেল প্রাইস লেভেলটা যদি ইনক্রিজ করে বা রাইজ করে তখন সেটাকে আমরা বলি ইনফ্লেশন হচ্ছে। যদি ডিক্রিজ করে
তখন রিডিউস হয়, তখন সেটাকে বলছি আমরা কি ডিসইনফ্লেশন। আর যদি মাইনাসে যায় কমতে কমতে, তাহলে তখন সেটাকে বলছি ডিফ্লেশন। ঠিক আছে, এই বইয়ের নামটা মনে রাখতে হবে, কারণ এটা এনসিইআরটি তে আছে। এই বইয়ের নামটা কিন্তু আসতে পারে এক্সামে। এবার আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হব, ইনফ্লেশন, সরি, আরেকটা টার্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। ইনফ্লেশনারি গ্যাপ বলতে কি বোঝায়? তা আমরা আগের ছবিটার মতো, হ্যাঁ, আগের ছবিটার মতোই এক সেম ছবি দেখতে পাচ্ছি। এখানে কি আছে? আগেরটায় কি ছিল? এগ্রিগেট ডিমান্ড, মানে জিনিসের যে চাহিদা এবং জিনিসের যে সাপ্লাই, দুটো একই লেভেলে ছিল, তাই তো? এই পর্যন্তই ছিল, একই লেভেলে ছিল। এগ্রিগেট ডিমান্ডটা, জিনিসের চাহিদা আর সাপ্লাই একই ছিল, সমান ছিল। সেই জন্য জেনারেল মানে প্রাইস লেভেল যেটা ছিল সেটা ঠিক ছিল। এবার যদি ডিমান্ডটা বেড়ে যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিটাতে ডিমান্ডটা এতদূর চলে এসছে, এবং সাপ্লাইটা কিন্তু যেটা ছিল সে ততটুকুই রয়ে গেছে। সেক্ষেত্রে কি হবে? জিনিসের ডিমান্ড বেড়ে গেলে যদি সাপ্লাই না থাকে, তখন কি হবে? জিনিসের দাম মানে জেনারেল প্রাইস লেভেল যেটা ছিল সেটা কি হবে? ইনক্রিজ করবে, তাই তো? যদি আমরা দেখছিলাম ডিমান্ড বেড়ে গেলে পেনের দোকানের কথা, দুটো পেন যদি থাকতো, 5 জন যদি কিনতে যেতাম, পেনের দোকানদার কি করতো? যে দেখতো যে ডিমান্ড আছে, আমি পেনের দামটা বাড়িয়ে দেবো। ঠিক আছে, ঠিক সেরকমই তাহলে ইকোনমিতে যদি ডিমান্ড বেড়ে যায়, এগ্রিগেট ডিমান্ড বেড়ে যায়, বাট এগ্রিগেট সাপ্লাই কনস্ট্যান্ট থাকে, এই যে দাগটা দিয়ে বুঝতে পারছি আমরা বেড়ে গেছে, সেই তাহলে এখানে কি হলো? একটা গ্যাপ তৈরি হলো দুটোর মাঝে, একটা গ্যাপ তৈরি হলো তো এই দুটোর মাঝে। এই যে গ্যাপটাকে বলা হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। তাহলে যদি সাপ্লাই থেকে ডিমান্ড বেড়ে যায়, তখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়, সেই গ্যাপটাকে আমরা বলতে পারি ইনফ্লেশনারি গ্যাপ। ডিমান্ড যতটা বেড়ে গেছে সাপ্লাই থেকে, সেইটাকে বলছি আমরা ইনফ্লেশনারি গ্যাপ। ইনফ্লেশনারি গ্যাপ মানে আমাদের মনে রাখার জন্য মনে রাখতে হবে এক্সেস ডিমান্ড। ডিমান্ড যদি এক্সেস হয়ে যায় সাপ্লাই থেকে, তখন সেটাকে আমরা বলি ইনফ্লেশনারি গ্যাপ। এবং ডিফ্লেশনের ক্ষেত্রেও সেম, মানে একই ছবি প্রযোজ্য। তাহলে এখানে লিখতে হবে তখন এগ্রিগেট সাপ্লাই, এখানে লিখতে হবে এগ্রিগেট ডিমান্ড। তাহলে ডিফ্লেশনে কি হবে? সাপ্লাই যদি অতিরিক্ত হয়ে যায়, তখন জিনিসের দাম কমে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই তো? মানুষ কেনার নেই কেউ, তো জিনিসটা তো উৎপাদন করার পরে তো সেটাকে বিক্রি করতে হবে, না তো জিনিসটা তো একটা ক্ষতি হবে, ঠিক আছে, জিনিসটা নষ্ট হবে। তখন কি, যদি ডিমান্ড কমে যায় সাপ্লাই বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় ডিফ্লেশনারি গ্যাপ। আর যখন ডিমান্ড বেড়ে যায় সাপ্লাই কমে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। তাহলে এক্সেস ডিমান্ড ইজ ইকুয়ালস টু ইনফ্লেশনারি গ্যাপ, এক্সেস সাপ্লাই সমান ডিফ্লেশনারি গ্যাপ। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পারছেন তো? ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখব ইনফ্লেশনারি গ্যাপের সাথে পরিচিত হলাম এই টার্মটার সাথে। নেক্সট যে টার্মটা আসছে সেটার নাম হচ্ছে ইনফ্লেশনারি স্পাইরাল। ইনফ্লেশনারি স্পাইরাল বা ইনফ্লেশনারি সাইকেলও বলা হয় এটাকে, স্পাইরাল বা সাইকেল। ইনফ্লেশনারি স্পাইরাল বা ইনফ্লেশনারি সাইকেল কি বলছে? ইনফ্লেশনারি গ্যাপ লিডস টু ইনফ্লেশনারি স্পাইরাল। আমরা ইনফ্লেশনারি গ্যাপ দেখলাম, সেই গ্যাপটা যদি হতে থাকে দীর্ঘদিন ধরে, তখন যে সিচুয়েশনটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে ইনফ্লেশনারি স্পাইরাল। এবার আমরা ছবিতে দেখবো যে কিভাবে হচ্ছে। এটা বুঝতে পারছি যে পেঁয়াজের কি হচ্ছে, একটা সময় আমরা দেখেছিলাম পেঁয়াজের দাম খুব বেড়ে গেছিল, খুব চড়া হয়ে গেছিল, মানে ভাবতে পারেনি মানুষ যে এত টাকা দিয়ে পেঁয়াজ কিনতে হবে। তো কি হচ্ছে, যখন ইনফ্লেশন হচ্ছিল পেঁয়াজের, তখন যারা ওয়েজ, ধরো যারা হচ্ছে কোনো কারখানায় কাজ করে, বা যারা এমনি কোনো ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার বা
যে কোনো কাজ করে বা যে কোনো স্যালারি পিপল, তারা কি করবে? তারা ডিমান্ড করবে কি? যেহেতু পেঁয়াজের দাম বেড়ে গেছে, তারা ডিমান্ড করবে যে আমাদের পেঁয়াজ কিনতে পাচ্ছি না আমরা, আমাদের বেসিক চাহিদা পূরণ হচ্ছে না, আমরা এসেনশিয়াল কমোডিটিস কিনতে পাচ্ছি না। তারা তখন কি বলবে? যার কাছে কাজ করে, এখানে আম্বানির ছবি দেখতে পাচ্ছি, ওয়ার্কার্সরা বলবে আমাদের ওয়েজটা বাড়াতে হবে। ঠিক আছে? তাহলে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে বা খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি হয়েছে, তাই এদের খরচা বেড়ে গেছে। সেই জন্য এরা কি চাইছে? বলছে আমাদের ওয়েজ বাড়াতে হবে। তাদের যে ওনার, তার কাছে বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে তারা ডিমান্ড করবে। এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি করবে? যেহেতু এদের মাইনে বাড়াতে হবে, তখন সে কি করবে? তার লাভের মার্জিনটা ঠিক, প্রফিট মার্জিনটা আগের মতো রাখার জন্য সে কি করবে? সে তার যে প্রোডাকশন, যে জিনিসটা সে প্রডিউস করছে, যে জিনিসটা ধরো ধরো সিম প্রডিউস করছে, ঠিক আছে, আমরা যে সিমটা কিনছি, জিও সিম, ঠিক আছে, তো সে কি করলো? এই সিমের দামটা কিন্তু বাড়িয়ে দিল। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? খাদ্যদ্রব্যের একটা এসেনশিয়াল কমোডিটি, তার দাম বৃদ্ধি হয়েছে। এর ফলে এ ওয়েজ বেশি চাইছে এবং তার জন্য অন্য একটা জিনিসের দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়ে গেল। তাহলে বলছে যে এই যে এটা কি হচ্ছে? মানে ইনফ্লেশনারি গ্যাপ তৈরি হয়েছিল। মানে কি? ডিমান্ড বেশি হয়ে গেছিল বাট সাপ্লাই কম ছিল পেঁয়াজের। ঠিক আছে? কারণ কি, ওই সময় হোর্ডিং হয়েছিল, আমরা দেখছিলাম যে পেঁয়াজ জমিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ী বা আনস্ক্রুপুলাস বিজনেসম্যান বলা হয়, তারা কি করেছে? তারা হোর্ডিং করে রেখে দিয়েছে। ঠিক আছে? পেঁয়াজ মজুত করে রেখে দিয়েছিল। এর ফলে মার্কেটে তারা একটা ছদ্ম ক্রাইসিস, ঠিক আছে, ডিসগাইজড একটা ক্রাইসিস তৈরি করেছিল। ঠিক আছে? এর ফলে কি হলো? মার্কেটে মানুষ যে পরিমাণ পেঁয়াজ চাইছিল ততটা সাপ্লাই পাচ্ছিল না। তার মানে কি? ডিমান্ড বেশি ছিল কিন্তু সাপ্লাই ছিল না। এর ফলে কি হয়েছিল? এটাকে আমরা বলতে পারি, ডিমান্ড বেশি যখন সাপ্লাই কম, সেটাকে কি বলি? ইনফ্লেশনারি গ্যাপ বলি। তাহলে ইনফ্লেশনারি গ্যাপটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, ডিমান্ড আছে সাপ্লাই নেই, ডিমান্ড আছে সাপ্লাই নেই, তখন সেটা কিসে পরিণত হবে? ইনফ্লেশনারি সাইকেল বা ইনফ্লেশনারি স্পাইরাল। মানে এই জিনিসের দাম বৃদ্ধির সাথে সাথে অন্য একটা জিনিস যেটা সিম, সেটারও দাম বৃদ্ধি পাচ্ছে, বা গাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এর ফলে গাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে, বা অন্য জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, এরকম চলতে থাকবে। ঠিক আছে? এই যে সাইকেলটা হতে থাকবে, আমরা দেখতে পাচ্ছি এটা সাইকেল আকারে গোল ঘুরছে। এটাকেই বলছে ইনফ্লেশনারি স্পাইরাল বা ইনফ্লেশনারি সাইকেল। ওকে, ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে কি? আসানসোল, কোনো ডাউট? পূর্ত ভবন, কোথাও ডাউট? হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি না। বলুন, শুনতে পাচ্ছি না, বলুন আরেকবার বলুন জোরে। আচ্ছা, ওকে, আসানসোলে কোনো ডাউট নেই তো? হ্যাঁ বা না কিছু একটা, মানে হ্যাঁ বা না মাথা নাড়ালেও হবে না, ঠিক আছে। শিলিগুড়ি, কোনো ডাউট? বাহ। মালদা, কোনো ডাউট? কল্যাণী, বাঁকুড়া, ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট টপিকে আমরা যাচ্ছি। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমার একটা জিনিস আমি স্লাইডে বানানো হয়নি, সেটা আমি বলে দিই, যে ইনফ্লেশন দু রকম ভাবে ঘটতে পারে। ইনফ্লেশন দুটো কারণে ঘটতে পারে, সেটা আমি অলরেডি বলে দিয়েছি, তাও টার্ম দুটো বলা হয়নি। দুটো কারণে ইনফ্লেশন ঘটতে পারে। সাদা page নিয়ে। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, যে টার্মটা আমি স্লাইডে করিনি, ওই জন্য এই নতুন একটা স্লাইডে আমি করে দিচ্ছি, যে ইনফ্লেশন দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যদি কোনো জিনিসের, এটা একটা জিনিস ধরুন খাদ্যদ্রব্য, কিছু একটা খাদ্যদ্রব্য, এই জিনিসটা যদি
ধরুন এগুলো ফুচকা, গোল 5টা ফুচকা আছে, ঠিক আছে? তো এই জিনিসটা ফুচকা খেতে এসছে কজন? 3 জন। সবাই বলছে আমি 5টা ফুচকা খাবো। নিজেরাই ওরা বলছে যে একজন বলছে আমি 5টা ফুচকা খাবো। তো যিনি ফুচকা বিক্রি করেন তিনি কি করবে? যে বাহ! মানে ওর আনন্দ হচ্ছে এই যে হাত তুলে দিয়েছে। বলছে বাহ! আজকে অনেক কাস্টমার, তাহলে আমি এই ফুচকাগুলো ৳১ ৳২ করে দামে বিক্রি করতাম। ৫টা ফুচকা ৳১০ নিতাম। আজকে আমি ৫টা ফুচকার দাম ১০ থেকে বাড়িয়ে ২০ করে দিলাম। ঠিক আছে? বলছে যে আমাকে ৳২০ দেবে তাকেই আমি ফুচকাটা দেবো। ও অ্যানাউন্স করলো এটা। তখন দুজনের মন খারাপ হয়ে গেল। এরা তো ৳১০ নিয়ে এসেছিল। এ বলল আমার কাছে টাকা আছে আমি খাবো। এ এগিয়ে গেল ফুচকাটা খেতে। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটার দামটা বৃদ্ধি হলো, ফুচকার মূল্য মানে মুদ্রাস্ফীতি হলো বা ইনফ্লেশন হলো। কেন হলো? কারণ হচ্ছে তার ডিমান্ড বেশি। ফুচকার ডিমান্ডটা বেশি বলে। তাহলে ইনফ্লেশন, যদি কোন জিনিসের ডিমান্ড হঠাৎ করে বেড়ে যায়, তখন সেই জিনিসের দাম বৃদ্ধি পেতে পারে। এই যে কোন জিনিসের ডিমান্ড বাড়ার জন্য তার যদি ইনফ্লেশন হয় বা মুদ্রাস্ফীতি হয়, সেটাকে ইকোনমির ভাষায় বলে ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন। কি বলে? এটা লিখে নিন সবাই। ডিমান্ড পুল। ডিমান্ডটা পুল হয়েছে, বেড়ে গেছে। ডিমান্ড পুল ইনফ্লেশন। Demand pull influence. ডিমান্ড পুল ইনফ্লেশন। PULL। চাইতে এসে supply করছে। কিছু বক্তব্য আছে? না স্যার, ওকে। দেখা যাচ্ছে তো? লেখা দেখা যাচ্ছে তো? দেখা ওকে। যাচ্ছে। তাহলে ডিমান্ড পুল ইনফ্লেশন। যদি কোন জিনিসের ইনফ্লেশন হয় তার ডিমান্ড বাড়ার কারণে, তখন সেই ইনফ্লেশনটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন। এবার আমি আরেকটা দেখাবো। সেটা দেখাচ্ছি কি? যে অন্যরকম ভাবেও ইনফ্লেশন হতে পারে। শুধু ডিমান্ডের জন্য হয় না। মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এটা দেখলাম কি ডিমান্ডের জন্য হয়েছে। এবার আবার দেখছি এই যে ফুচকাগুলো আছে 5টা। ফুচকা বানাতে এক কি লাগে? যিনি ফুচকা বিক্রেতা তার কি র মেটেরিয়ালস লাগে? আলু লাগে, তাই তো? পটেটো। তারপর ওই ভাজা ময়দা লাগতে পারে, তাই তো? তো এইসব জিনিসের দাম যদি মার্কেটে বেড়ে যায়, এই যে র মেটেরিয়ালস গুলো ফুচকাটা বানানোর জন্য যে র মেটেরিয়াল গুলো লাগছে, সেগুলোর দাম যদি বেড়ে যায় মার্কেটে, তখন তো ডিমান্ডের উপরে ডিপেন্ড করবে না। তখন ফুচকার দাম সে বাড়াতে বাধ্য হবে। কারণ তার কস্ট প্রাইস, আমরা পড়েছিলাম কস্ট প্রাইস, মনে আছে তো? কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে তার। তাহলে কস্ট প্রাইসটা বেড়ে যাবে। ফুচকাটা বানাতে আগে তার কি হচ্ছিল? আলুর দাম কম ছিল, ময়দার দাম কম ছিল। সে কম দামে ফুচকা ৳২ করে একটা বিক্রি করতে পারছিল। তো এগুলোর দাম বেড়ে যাওয়ার ফলে সে এখন ১০ টার জায়গায় এই ৳১০ 5টার জায়গায় ৳১০ 3টে ফুচকা বিক্রি করছে। তাহলে ফুচকার দাম বৃদ্ধি ঘটেছে তো? আগে কি ৳১০ 5টা ফুচকা পাওয়া যেত। কিন্তু এইগুলোর দাম বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য তার ফুচকা বানাতে যে খরচ, সেই খরচটা বেড়ে গেল। এর ফলে তার কি হলো? তার কি হলো? তার ফুচকার দামটা বেড়ে গেল। তাহলে এটা কিসের জন্য হলো? ফুচকার র মেটেরিয়াল এর খরচ, মানে কস্টটা বেড়ে যাওয়ার জন্য। তাই তো? এরকম যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে কস্ট পুশ। PUSH ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন দুটো কারণে হতে পারে। একটা ডিমান্ড বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য, তখন সেটাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। যদি কস্ট, জিনিসের দাম বৃদ্ধি পায়, র মেটেরিয়ালের দাম বৃদ্ধি পায়, তার ফলে যে প্রোডাকশনটা হচ্ছে তার দাম বৃদ্ধি পায়, তখন সেটাকে বলা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। ক্লিয়ার? এটাও কস্ট পুশ ইনফ্লেশন, এই কথাটাও লিখে নিন আপনারা। ঠিক আছে?
আরেকটা জিনিস বলবো, এই যে আমি এখন পড়াচ্ছি, এরপরে বাড়িতে গিয়ে আজকেই যদি নিজে ভেবে ভেবে, আমি যেভাবে উদাহরণ দিয়ে বলছি, নিজে ভেবে ভেবে উদাহরণ দিয়ে কস্ট পুশ ইনফ্লেশন লিখলাম, লিখে আমি ফুচকার একটা উদাহরণ বা আপনার মাথায় যেটাই আছে তার একটা উদাহরণ দিয়ে যদি নিজের ভাষায় লিখে রাখতে পারেন, তাহলে এই জিনিসটা আর কোনোদিন মানে ভুলবেন না। এবং পরীক্ষায় যাই যতই কনসেপচুয়াল কোশ্চেন দিক, আপনার কোনো আর অসুবিধা হবে না। ঠিক আছে? মুখস্থর জিনিস হয়ে মুখস্থ করার সমস্যা হতে পারে, কিন্তু মানে কনসেপচুয়াল যদি কোশ্চেন আসে, তো আপনার কিন্তু সমস্যা হবে না যদি নিজের ভাষায় লিখে রাখতে পারেন। ওকে, নেক্সট টপিকে যাচ্ছি তাহলে।